আসসালামু আলাইকুম সবাইকে অ্যাকাউন্টিংয়ের পক্ষ থেকে স্বাগতম। অনেক দিন পর তোমাদের সাথে দেখা পর্ব দৃশ্যমান ও অদৃশ্যমান লেনদেন। তো এই যে দৃশ্যমান ও অদৃশ্যমান লেনদেন, তো এটাকে আমরা আর ওইদিকে যাচ্ছি না, আমরা অবচয় নামে এটাকে শনাক্ত করব। তো অবচয়, তো অবচয়ের কিছু বিভিন্ন কিছু নাম আছে, সেগুলো আমরা একটু পরে আলোচনা করতেছি। তো অবচয়ের যে বিষয়টা একবার খুবই গুরুত্বপূর্ণ যে পয়েন্ট, সেটা হচ্ছে একটা প্রশ্ন এতবার পরীক্ষায় আসে বা এতবার আসছে, যারা প্র্যাকটিস করছো ইতিমধ্যে তোমরা জানো যে আমি জাস্ট লিখি, তোমরা আমার মতো করে একটু নোট করে নাও যে অবচয় একটি ব্যয় বন্টন প্রক্রিয়া। অবচয় একটি ব্যয় বন্টন প্রক্রিয়া, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এবং অনেকবার পরীক্ষা আসছে। তাহলে অবচয় একটি ব্যয় বন্টন প্রক্রিয়া, এই ব্যয় বন্টন প্রক্রিয়া না থেকে এখানে আর কিছু সিনোনিম থাকতে পারে। সেটা হচ্ছে মূল্য, সেটা হচ্ছে কি মূল্য বা ক্রয় মূল্য, মূলত মূল্য থাকে না, ক্রয় মূল্যই থাকবে, ক্রয় মূল্য বন্টন প্রক্রিয়া। ঠিক আছে, তো ব্যয় বন্টন প্রক্রিয়া অথবা ক্রয় মূল্য বন্টন প্রক্রিয়া, এটা খুব ভালো করে খেয়াল রাখো। অবচয় একটি ব্যয় বন্টন প্রক্রিয়া বা ক্রয় মূল্য বন্টন প্রক্রিয়া। তো দেখবা যে এমসিকিউটা এমন হবে অবচয় একটি ড্যাশ প্রক্রিয়া, তাহলে তুমি আনসার করবা কি অবচয় একটি ব্যয় বন্টন প্রক্রিয়া। কথাটা ক্লিয়ার? তো এইভাবে এই প্রশ্ন আসবে। তো ব্যয় বন্টন না থাকলে ক্রয় মূল্য বন্টন প্রক্রিয়া থাকতে পারে। তাহলে আমরা এটা জানলাম যে অবচয় মানে হচ্ছে একটা সম্পদ কেনার পর তার যে আর্থিক মূল্য, এই আর্থিক মূল্যটাকে বিভিন্ন বছরের মধ্যে কি করে দেওয়া, ভাগ করে দেওয়া। আর আমরা জানি অবচয় কিন্তু অবচয়ের ফলে কিন্তু প্রতিষ্ঠানের নগদ আন্তঃপ্রবাহ ঘটে, যেটা আমরা নগদ প্রবাহ বিবরণীতে ইনডিরেক্ট মেথড অর্থাৎ পরোক্ষ মেথড যেটা আছে সেটাতে কিন্তু অবচয় আমরা যোগ করে থাকি। তার মানে অবচয়ের ফলে প্রতিষ্ঠানের নগদ আন্তঃপ্রবাহ হয়। আর যে জিনিসটা ইম্পর্টেন্ট, যে অবচয় হচ্ছে একটি ব্যয় বন্টন প্রক্রিয়া বা ক্রয় মূল্য বন্টন প্রক্রিয়া। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই জিনিসটা অবশ্যই ভালো করে মনে রাখবা। এবার আসে হচ্ছে দ্বিতীয় গুরুত্বপূর্ণ একটা বিষয় তোমাদেরকে একটু দেখাই, সেটা হচ্ছে এই যে অবচয়টা আমি লিখলাম, এই অবচয়ের মধ্যে আর কয়েকটা বিষয় তোমাকে একটু জানতে হবে। সেটা হচ্ছে অবচয়, আমি একটু ক্রয়মূল্য বিষয়টা একটু মুছে দিই, তাহলে এটাকে এখানে লিখে রাখি, যারা পরে আসবে তারা দেখবে। ক্রয়মূল্য, অবচয় একটি ক্রয়মূল্য বন্টন প্রক্রিয়া। আচ্ছা, এখন দেখো এই অবচয়ের বেশ কিছু নাম আছে। তা আমরা জানি কি যে অবচয় এটা একটা নাম, তারই আরেকটা নাম হচ্ছে অবলোপন, তারই আরেকটা নাম হয়েছে সেটা হচ্ছে শূন্যীকরণ। এই শূন্যীকরণের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে অবক্ষয়। তাহলে দেখো আমরা অবচয়ের কয়টা নাম পাইলাম? অবচয়ের নাম পেয়ে গেলাম তিনটা: অবচয়, অবলোপন, শূন্যীকরণ বা অবক্ষয়। তাহলে এখন প্রশ্ন হচ্ছে এই তিনটা কিন্তু একই অর্থ বহন করে, অর্থাৎ অবচয় যেমন ব্যয় বন্টন প্রক্রিয়া, অবলোপন ও ব্যয় বন্টন প্রক্রিয়া এবং শূন্যীকরণ বা অবক্ষয় ও ব্যয় বন্টন প্রক্রিয়া। আমাকে কি কেউ কমেন্টে জানিয়ে পারবা কোনটা কোন সম্পদের উপরে ধরা হয়? কেউ কি কমেন্টে বলতে পারবা? দেখি কারা বলতে পারো যে কোনটা কার উপর ধরা হয়। হ্যাঁ, দেখি কারা এটার অ্যান্সার করতে পারো। কোনটা কোন ধরনের সম্পত্তির উপর ধার্য করা হয়, এটা কারা বলতে পারো? দেখা যাক। দেখি কারা বলতে পারো, দ্রুত কমেন্ট করবা। অলমোস্ট 52, আলহামদুলিল্লাহ, অনেকদিন পর শুরু, তারপরে 50 জনের মতো স্টুডেন্ট আছে। তো যারা পরে জয়েন করছো বরাবর মতো শেয়ারটা দিয়ে দিও। ইভেন যারা এইচএসসি ক্যান্ডিডেট 22 আর 23 সালের পরীক্ষার্থী আছে, তাদেরকেও কিন্তু তোমরা এই ক্লাসটা আজকে রেফার করতে পারো, তাদের এমসিকিউর জন্য অনেক বেশি উপকারী হবে এই ক্লাসটা। তো তাদেরকেও কিন্তু মেনশন করতে পারো গ্রুপে। আর যারা পরে আসছো তারা গ্রুপটার লাইভটা শেয়ার করে দিও। আর এটা একটু এই কমেন্টটা একটু কোশ্চেনটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করি, যেহেতু অনেকেই এই সবাই মোটামুটি আমরা এই চ্যাপ্টারগুলো পড়ছি। তো মোটামুটি পড়ানোর পাশাপাশি আমরা কনভারসেশন করবো। হ্যাঁ, তোমাদের কাছ থেকে আমি জানার চেষ্টা করবো বিষয়গুলো আসলে কি। একটু দ্রুত কমেন্ট করবা যে অবচয় মানে তুমি এভাবে লেখার দরকার নাই, এটাকে ধরো আমি নাম্বারিং করে দিলাম যে এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার। তুমি জাস্ট লিখো 1 এই সম্পত্তির উপর, 2 এই সম্পত্তির উপর, 3 এই সম্পত্তির উপর। দেখি কারা লিখতে পারো। একটু দ্রুত। অনেকে ইতিমধ্যে অ্যান্সার করছো, ভেরি গুড। যারা পারো তারা অবশ্যই রেসপন্স করবে। হ্যাঁ, মা গো টাইপিং ভুলে গেছি।
হ্যাঁ, অনেকদিন পড়ালেখার বাইরে, তাই ভুলে গেছো। একটু দ্রুত, হ্যাঁ, সবাই কমেন্ট করতে হবে, আশা সবাই রেসপন্স করবা, আই হোপ সবাই রেসপন্স করবা। হ্যাঁ, ভেরি গুড, ওকে, ভেরি গুড, ভেরি গুড, অনেকে সঠিক উত্তর দিচ্ছ, থ্যাংক ইউ, অনেকে সঠিক উত্তর দিচ্ছ। তাহলে আমরা এবার একটু বাকি জিনিসটা একটু দেখি যে এখানে আসলে কি হয়। তো আমরা একটা কমন অ্যান্সার করি যে স্যার এটা সম্পত্তির উপরে হয়। আরে ভাই, সম্পদের উপর তো অবশ্যই হয়, এটা তো স্থায়ী সম্পদ না হইলে তো অবশ্যই অবলোপন শূন্যীকরণ হয় না। তাহলে স্থায়ী সম্পদ হলে ভুল হবে অ্যান্সারটা, আসলে স্থায়ী সম্পদ না। স্থায়ী সম্পদেরও বিভিন্ন প্রকারভেদ আছে। স্থায়ী সম্পত্তির কি আছে? স্থায়ী সম্পত্তিরও বিভিন্ন প্রকারভেদ আছে। সেই প্রকারভেদ অনুযায়ী এক একটা এক এক সম্পত্তির উপরে ধার্য করা হয়। তাহলে একটু যদি খেয়াল করো, এখানে এই অবচয়টা ধরা হচ্ছে যে সম্পত্তিগুলো স্পর্শনীয়, যে সম্পদগুলো কি স্পর্শনীয় স্থায়ী সম্পদ, এই যে এটা ইম্পর্টেন্ট, স্পর্শনীয় স্থায়ী সম্পদ। তাহলে সম্পদটা যদি স্পর্শনীয় হয় তাহলে আমরা তার উপর ধরতেছি হচ্ছে অবচয়। এখন অবলোপন তাহলে কোনগুলো? যে সম্পদগুলো হচ্ছে অস্পর্শনীয়, যে সম্পদগুলো হচ্ছে কি অস্পর্শনীয়, যে সম্পদগুলো কি অস্পর্শনীয় সম্পদ। অস্পর্শনীয় কি সম্পদ হইতে হবে? ওই যে একটাই কমন সম্পদ, অস্পর্শনীয় স্থায়ী সম্পদ হইতে হবে। তাহলে অস্পর্শনীয় স্থায়ী সম্পদ হইলে তাহলে সেটা হচ্ছে এটার উপর যাচ্ছে। আরেকটা খুবই গুরুত্বপূর্ণ যেটা থেকে প্রশ্ন আসতে দেখা যায় সেটা হচ্ছে শূন্যীকরণ। এটাকে আমরা বলি হচ্ছে প্রাকৃতিক সম্পদ। কি সম্পদ? প্রাকৃতিক সম্পদ। এই প্রাকৃতিক সম্পদের কিন্তু আরেকটা নাম আছে। কি নাম আছে? এই প্রাকৃতিক সম্পদ আরেকটা নাম হচ্ছে ক্ষয়িষ্ণু সম্পদ। কি সম্পদ? ক্ষয়িষ্ণু সম্পদ। প্রাকৃতিক সম্পদ আরেকটা নাম হচ্ছে ক্ষয়িষ্ণু সম্পদ। তাহলে এই সম্পদগুলো মূলত ব্যবহারের ফলে একেবারে বিনাশ হয়ে যায়, অর্থাৎ পুনরায় আর ব্যবহার করা যায় না, বিধায় এটার নাম দেওয়া হয়েছে কি শূন্যকরণ বা অবক্ষয়, মানে শেষ, একবারে শেষ হয়ে যাবে। কিন্তু যে সম্পদগুলো আসলে আমরা ধরতে পারি, ছুঁইতে পারি, সেগুলোর উপর আমরা মানে হচ্ছে স্পর্শনীয় সম্পদ, এগুলোকে আমরা বলি, আর এগুলোর উপর আমরা কি ধরি? অবচয় ধরি। তাহলে এরকম স্পর্শনীয় সম্পদ কোনগুলা? স্পর্শনীয় সম্পদগুলো তোমরা জানো, সেটা হচ্ছে আসবাবপত্র আছে, তারপরে আছে হচ্ছে যন্ত্রপাতির পাশাপাশি তুমি মেশিনও লিখে রাখতে পারো। তারপরে তুমি লিখতে পারো হচ্ছে দালান কোঠা। হ্যাঁ, এই ব্যাপারগুলোর উপর আমরা হচ্ছে কি ধরি? আমরা হচ্ছে অবচয় ধরি। আর এখানে যে বিষয়গুলো আছে যেমন হচ্ছে সুনাম, আমরা কিন্তু একই সাথে দুইটা জিনিস শিখতেছি। এক হচ্ছে সম্পত্তির নামগুলো কিন্তু জেনে নিচ্ছে কোনটা অস্পর্শনীয় সম্পদ। তাহলে সুনাম, তারপর ধরো হচ্ছে পেটেন্ট, তারপর ধরো হচ্ছে ট্রেডমার্ক, তারপর ধরো হচ্ছে কপিরাইট, তারপরে ধরো তুমি লিখতে পারো, তারপর হচ্ছে গ্রন্থ সত্য, তারপর তুমি লিখতে পারো হচ্ছে লেখ সত্য, তারপরে তুমি লিখতে পারো হচ্ছে ফ্র্যাঞ্চাইজি, ফ্র্যাঞ্চাইজিং, ঠিক আছে। তো এই যে সম্পদগুলা, এই সম্পদগুলোর নাম আমরা দিচ্ছি হচ্ছে মানে হচ্ছে অস্পর্শনীয় সম্পদ। আচ্ছা, আর এইগুলা কি? এগুলো মূলত খনিজ সম্পদ, যেটা আছে মূলত খনিজ সম্পদ। এটাকে তুমি আবার একটু লিখতে পারো আলাদা করে, যে আসলে কয়লা, তারপর ধর হচ্ছে গ্যাস, হ্যাঁ, তারপর ধর হচ্ছে তেল, এই ব্যাপারগুলো হচ্ছে আমাদের খনিজ সম্পদ। তাহলে আমরা কি দেখলাম? যে অবচয়, অবলোপন আর শূন্যীকরণ একই অর্থে হইলেও তাদের ব্যবহারিকভাবে কিন্তু তাদের পার্থক্য আছে, অর্থাৎ একই ধরনের সম্পত্তির উপরে কিন্তু এগুলো ধার্য করা যাবে না। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে একটু কমেন্ট করে জানাইতে হবে যে এই পর্যন্ত বুঝতে পারছো কিনা। এ পর্যন্ত ক্লিয়ার? এ পর্যন্ত বোঝা গেছে? যারা এখনও ক্লাসে না এদেরকে মেনশন করে দাও, আর যারা পরে আসছো তারা বরাবর মতো শেয়ারটা করে দিও। হ্যাঁ, এ পর্যন্ত ক্লিয়ার কিনা দ্রুত কমেন্ট করতে হবে। এ পর্যন্ত ক্লিয়ার? এ পর্যন্ত কি লেখা হয়েছে? ক্লিয়ার? ফার্স্ট একটু কমেন্ট করতে হবে, একটু ফার্স্ট কমেন্ট করবা যে লেখা হয়েছে কিনা। ছোট জিনিস, একবার বেসিক ব্যাপার, কিন্তু তারপরে এই ব্যাপারগুলো আমাদের একটু জানতে হবে। বেসিক জিনিস পরীক্ষায় বেশি আসে, তাহলে কিন্তু ভুল করার সম্ভাবনা বেশি থাকে। আচ্ছা, ভেরি গুড, থ্যাংক ইউ। তাহলে এবার আসা হচ্ছে আমরা আরও কিছু বেসিক, মানে আগে বেসিক টার্মগুলো জানবো, কারণ ম্যাথ থেকে থিওরি কিন্তু আমাদের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। আচ্ছা, তো এবার যে জিনিসটা একটু দেখবা সেই জিনিসটা হচ্ছে এই অবচয়
লেনদেনের ক্যাটাগরি দিয়ে অবচয়কে আমরা কতগুলো লেনদেনের ক্যাটাগরিতে ফেলাইতে পারি। অবচয় একই সাথে হচ্ছে একটা আন্তঃলেনদেন। কি লেনদেন? অবচয় হচ্ছে এক ধরনের আন্তঃলেনদেন। এটা একটা পয়েন্ট গেল। দ্বিতীয়ত, আন্তঃলেনদেন মানতে বোঝাচ্ছে প্রতিষ্ঠানের অভ্যন্তরে সংগঠিত হয়, এই লেনদেনটা প্রতিষ্ঠানের বাইরের কোনো পক্ষের সাথে সংশ্লিষ্ট না। আন্তঃলেনদেনের সাথে সাথে তুমি এটাকে বলতে পারো এটা একটি অনগদ লেনদেন। কি লেনদেন? অনগদ লেনদেন। এর জন্য তোমার কোনো নগদ অর্থ ব্যয় হবে না। আচ্ছা, তৃতীয় পয়েন্ট, আন্তঃলেনদেন, অনগদ লেনদেন, তারপরে তুমি আসলে এটাকে আরেকটা ক্যাটাগরি ফেলাইতে পারো, সেটা হচ্ছে একটা অদৃশ্যমান লেনদেন। তাহলে আমরা অবচয়ের কয়টা বিষয় পাইলাম? এখানে তিনটা বিষয় পাইলাম। এটা হচ্ছে আন্তঃলেনদেন, অনগদ লেনদেন, আছে অদৃশ্যমান লেনদেন। তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয় অবচয় কোন ধরনের লেনদেন, হ্যাঁ, অবচয় কোন ধরনের লেনদেন, অবচয় কোন ধরনের লেনদেন, তখন কিন্তু তোমাদেরকে এই তিনটা বিষয় আনসার করতে হবে। তিনটা বিষয়, হ্যাঁ, কি কি? তারপর হচ্ছে অনগদ, আর হচ্ছে কি অদৃশ্যমান লেনদেন। তাহলে এই তিনটা দিয়ে পড়ে। এখন আসা হচ্ছে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে অবচয়ের জাবেদা। তাহলে অবচয়ের জাবেদাটা দেখি তো, কমেন্টে একটু লিখিত। অবচয়ের জন্য আমরা কোন ধরনের জাবেদা দিয়ে থাকি এটা একটু কমেন্টে লিখো দেখি, যে অবচয়ের জাবেদাটা কারা পারো। অবচয়ের জাবেদাটা একটু কমেন্টে লিখো। অবচয় জাবেদাটা একটু কমেন্টে লিখো। হ্যাঁ, অবচয় জাবেদা নিশ্চয়ই এটা না পারার মতো কিছুই না, এটা সবাই পারো। কিন্তু জাবেদাটা আসলে মূল জিনিস না, জাবেদা দিয়ে আমরা আর অন্য একটা বিষয় একটু শেখার চেষ্টা করবো। তো সবাই দ্রুত একটু জাবেদাটা কমেন্ট করো দেখি কারা পারো। হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড। যারা পড়ে আসছো এখনও লাইভটা শেয়ার করো নাই, দ্রুত শেয়ার করে দাও। তো এটা সবাই পারছো। তাহলে এবার আসা হচ্ছে অবচয়ের জাবেদাটা আমরা একটু দেখি। হ্যাঁ, জাবেদাটা কি হয়? তো এই জাবেদাটা, এটা সাধারণ জাবেদাও, এটা সমন্বয় জাবেদাও, এটা নিয়ে কারো কোনো সমস্যা থাকার কথা না। তাহলে জাবেদাটা কি? জাবেদা হচ্ছে অবচয় হিসাব ডেবিট, আর হচ্ছে পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। তাহলে এই হচ্ছে জাবেদা, এটা সবাই পারো, এটা নিয়ে কোনো কনফিউশন থাকার কথা না। এখন ঝামেলা হচ্ছে এটার ফলে হিসাব সমীকরণের কি প্রভাব পড়বে, এটা ইম্পর্টেন্ট। তাহলে হিসাব সমীকরণের প্রভাবটা আমরা একটু দেখি। তাহলে হিসাব সমীকরণের প্রভাবটা কি? হিসাব সমীকরণের প্রভাব হচ্ছে তুমি যদি এই অবচয়টা, আমরা জানি এটা লেনদেন, এবং এটা কোন ধরনের লেনদেন? এটা হচ্ছে আমার ব্যয়বাচক লেনদেন। আর আমরা জানি ব্যয় হইলেই অবচয় কোথায় প্রভাব পড়বে? ওইতে প্রভাব পড়বে। তাহলে ব্যয় যত ডেবিট পাশে আসছে, তাহলে নিঃসন্দেহে ব্যয় আমার বৃদ্ধি পাচ্ছে, আর ব্যয় বৃদ্ধি পাওয়ার ফলে আমার মালিকানা সত্ত্ব অবশ্যই কি পাবে? না, হ্রাস পাবে। তাহলে মালিকানা সত্ত্ব হ্রাস পেয়ে গেল। এবার পুঞ্জীভূত অবচয়, এখন তুমি বলতে পারো ভাই এটা তো আমার দায় না, অনেকে হয়তো বা ভুল জানো, এই পুঞ্জীভূত অবচয় আসলে দায় না, এটা একটা হচ্ছে বিপরীত সম্পদ। এটা কি? এটা হচ্ছে একটা বিপরীত সম্পদ। এটা ইম্পর্টেন্ট জানা, যে বিপরীত সম্পদ। তাহলে এটা যেহেতু বিপরীত সম্পদ, তাহলে এটা নিশ্চয়ই কিসের মধ্যে পড়বে? প্রভাবটা সম্পদের মধ্যে পড়বে। তাহলে আমরা জানি হিসাব সমীকরণের দুই পাশে প্রভাব পড়লে একটা মাইনাস হলে আরেকটা মাইনাস হয়, একটা প্লাস হলে আরেকটা প্লাস হয়, আর একই পাশে পড়লে তো উল্টা হয়। তাহলে দেখো, আর এটা যদি বিপরীত সম্পদ, তাহলে বিপরীত সম্পদের সংজ্ঞা কি জানো? বিপরীত সম্পদের সংজ্ঞা হচ্ছে অন্য একটি সম্পদের পরিমাণ হ্রাস করা। কি করা? সম্পদের পরিমাণ, অন্য একটি সম্পদের পরিমাণ হ্রাস করা। অন্য একটি সম্পদের পরিমাণ হ্রাস করে আসলে বিপরীত সম্পদের ধর্ম। তাহলে বিপরীত সম্পদ মানে হচ্ছে সম্পদ হ্রাস, বিপরীত সম্পদ মানে হচ্ছে সম্পদ হ্রাস। তাহলে এই জাবেদা দিয়ে বলতে পারে যে অবচয়ের জাবেদার ফলে হিসাব সমীকরণে কি প্রভাব পড়ে, বা একটা জাবেদা দিয়ে তোমাকে বললো কি প্রভাব পড়ে। তো আমরা জানি যে এটা একটা সমন্বয় জাবেদার মতো, বা এটা সমন্বয় জাবেদাই একটা, তাই না? তো এইটা থেকে প্রশ্ন আসে কিভাবে, যে অবচয় সমন্বয় করলে অথবা হিসাবভুক্ত করলে কি হয়, না করলে কি হয়। তাহলে আমরা এই বিষয়টা একটু এখানে দেখার চেষ্টা করি। তাহলে এই হিসাবভুক্ত করা মানে কি?
হিসাবভুক্ত করা বা সমন্বয় করলে, হিসাবভুক্ত করা বা সমন্বয় করলে তার প্রভাবটা কি করবে? হ্যাঁ, হিসাবভুক্ত বা সমন্বয় করলে তার প্রভাবটা কি হবে একটু যদি খেয়াল করো, চেষ্টা করো, বোঝা যাবে ইনশাআল্লাহ। তাহলে আমরা কিন্তু এখানে দেখছি যে আমার ব্যয়টা কি পাচ্ছে? ব্যয় বৃদ্ধি পাচ্ছে। আমার ব্যয়টা কি পাচ্ছে? ব্যয়টা বৃদ্ধি পাচ্ছে। তাহলে ব্যয় বৃদ্ধি পাওয়ার পর কি হয় কাহিনী? ব্যয় বৃদ্ধি পাইলে অবশ্যই তার সাথে সাথে আমার কি পায়? মালিকানা সত্ত্ব কি পায়? হ্রাস পায়। মালিকানা সত্ত্ব হ্রাস পায়। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে ওই দিক দিয়ে আমার সম্পদ হ্রাস পাচ্ছে। কি হ্রাস পাচ্ছে? সম্পদ হ্রাস। তাহলে এই যে ফলাফলগুলো দেখছো, এই যে 3টা ফলাফল লিখলাম, ব্যয় বৃদ্ধি, মালিকানা সত্ত্ব হ্রাস, সম্পদ হ্রাস, এই 3টার ফলে আমরা হিসাবভুক্ত করলে, অর্থাৎ অবচয়ের জন্য যদি আমরা জাবেদা দেই, হিসাবভুক্ত করা মানে জাবেদা দাখিলা দেওয়া, তাহলে দিলে আমাদের এই অবস্থা হবে। এখন যদি তুমি ইনকেস হিসাবভুক্ত না করো, তাহলে হিসাবভুক্ত না করলে কি হবে? নিশ্চয়ই তার উল্টো হবে। তাহলে হিসাবভুক্ত না করলে মানে জাবেদাটা তুমি দেওয়ার কথা দেওয়া নাই, তাহলে তোমার কি হবে? সম্পদ হ্রাস পাবে, মানে ব্যয় হ্রাস পাবে। ব্যয় হ্রাস পাওয়ার সাথে সাথে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে, আর ওই দিকে তোমার সম্পদ বৃদ্ধি পাবে। অর্থাৎ যা হয়েছে মানে হিসাবভুক্ত না করলে তার উল্টো হবে। তার কি হবে? উল্টো হবে। এটা একটু লিখে নাও, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, যে সমন্বয় জাবেদা মানে এটা যদি আমরা সমন্বয় করি তাহলে কি হবে, আর না করলে কি হবে। খুবই গুরুত্বপূর্ণ, এটা লিখে নাও। ক্লিয়ার? এইটা সমন্বয় জাবেদা এবং তার হচ্ছে প্রভাব বুঝতে কার কোনো প্রবলেম হয়েছে কিনা দ্রুত কমেন্ট করো, কারো বুঝতে কোনো প্রবলেম হয়েছে কিনা, না হলে ক্লিয়ার লিখো। কারো যদি বুঝতে সমস্যা হয়ে থাকে কমেন্ট ফার্স্ট। কারো যদি বুঝতে প্রবলেম হয়ে থাকে কমেন্ট করো, আর না বুঝতে পারলো মানে বুঝে গেলেও ক্লিয়ার লিখে কমেন্ট করো, তাহলে দ্রুত, তাহলে আমাদের সামনের আলোচনায় অগ্রসর হতে সুবিধা হবে। দ্রুত কমেন্ট করো। একটু ফার্স্ট শেষেরটুকু আবার বলবো। তো এখানে কি বিষয় ছিল? এখানে বলছি যে যদি তোমার হচ্ছে অবচয়ের ফলে তো তোমার ব্যয় বৃদ্ধি পায়, তাহলে ব্যয় বৃদ্ধি পাইলে তোমার কি হবে? ব্যয় বৃদ্ধি পাইলে তোমার হচ্ছে মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। তাহলে এখানে ব্যয় বৃদ্ধি মানে মালিকানা সত্ত্ব হ্রাস, আর মালিকানা সত্ত্ব হ্রাস, আর ওই দিক দিয়ে দেখো সম্পদ হ্রাস পাইছে, তাহলে এদিক দিয়ে সম্পদ হ্রাস মানে হিসাব সমীকরণের প্রভাবটাই তো মূলত এখানে আমি আলাদা করে লিখছি। বললাম যে হিসাবভুক্ত করলে বা সমন্বয় করলে যদি এই 3টা ঘটনা ঘটে, তাহলে হিসাবভুক্ত না করলে তার কি হবে? তার ঠিক বিপরীত ঘটনাগুলো ঘটবে। হিসাবভুক্ত না করলে ঠিক তার বিপরীত ঘটনাগুলো ঘটবে। আচ্ছা, তো এবার হচ্ছে আমরা যে বিষয়টা দেখব এটা আরো বেশি গুরুত্বপূর্ণ। আমি একটু জানতে চাইবো তোমাদের কাছ থেকে এবার একটু নীতিগুলো, অর্থাৎ অবচয়ের সাথে বিভিন্ন নীতিমালা কিন্তু জড়িত আছে, তাই না? অবচয়ের সাথে বিভিন্ন নীতিমালা জড়িত আছে, তাহলে নীতিমালাগুলো কি কি এগুলো একটু দেখার চেষ্টা করি। অবচয়ের সাথে সংশ্লিষ্ট নীতি। আচ্ছা, তো এখানে প্রথমে হচ্ছে অবচয় ধার্য করা। হ্যাঁ, অবচয় ধার্য করা হয় হিসাব বিজ্ঞানের কোন নীতিমালা অনুযায়ী? একটু দ্রুত কমেন্ট করো তো দেখি। অবচয় ধার্য করা হিসাব বিজ্ঞানের কোন নীতিমালা অনুযায়ী? অবচয় লিপিবদ্ধ করা হয় কোন নীতি অনুযায়ী? হ্যাঁ, অবচয় ধার্য করা হয় কোন নীতি অনুযায়ী? অবচয় লিপিবদ্ধ করা হয় কোন নীতি অনুযায়ী? দেখে কারা বলতে পারো? ধার্য করা হয় আর লেখা হয়, একটু ঠান্ডা মাথায় অ্যান্সার করার চেষ্টা করবা। ধার্য করা, লিপিবদ্ধ করা। কোন জিনিসটা বুঝো নাই সফান? দেখো এখানে একটু ঝামেলা হচ্ছে। অবচয় ধার্য করা হয় চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী।
চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী। আর অবচয় লিপিবদ্ধ করা হয় মিলকরণ নীতি অনুযায়ী। মিলকরণ নীতি অনুযায়ী অবচয় ধার্য করা হয় মিলকরণ নীতি অনুযায়ী। তো মিলকরণ নীতির তো তোমরা এটা নাম জানো, ব্যয় স্বীকৃতি নীতি। তো অবচয় ধার্য করা হয় চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী আর লিপিবদ্ধ করা হয় মিলকরণ নীতি অনুযায়ী। এবার আসা হচ্ছে অবচয় ধার্যের ক্ষেত্রে, হ্যাঁ অবচয় লিখবা, অবচয় ধার্যের ক্ষেত্রে, অবচয় ধার্যের ক্ষেত্রে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে এটা বলো যে অবচয় ধার্যের ক্ষেত্রে ক্রমহ্রাসমান জের পদ্ধতি অনুসরণ করতে বলে কোন নীতি বলে এটা? অবচয় ধার্যের ক্ষেত্রে, অবচয় ধার্যের ক্ষেত্রে সবসময় তোমরা ক্রমহ্রাসমান জের পদ্ধতি অনুসরণ করবা। এইটার কথা বলছে কে? এটার কথা বলছে হচ্ছে, এটা পারা উচিত না? এটার আনসার কি হবে? অবচয় ধার্যের ক্ষেত্রে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অনুসরণ করে মানে করতে বলে কোন নীতি? তারপরে অবচয় ধার্যের প্রতি বছর, আমি আরেকটা লাইন লিখবো, প্রতি বছর অবচয় ধার্যের একই পদ্ধতি অনুসরণ করতে বলছে কোন নীতি? অনুসরণ। এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ। এই যে 4টা নীতি রিলেটেড আছে, এই নীতিগুলো তোমার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই নীতি 4টা খুবই গুরুত্বপূর্ণ। এর সাথে আরেকটা নীতি আছে, হ্যাঁ একটু দ্রুত কমেন্ট করতে হবে। যারা পরে আসছো শেয়ার করো না, এই লাইভটা শেয়ার করে দিও। তাহলে এখানে একটু খেয়াল করো, অবচয় ধার্যের ক্ষেত্রে ক্রমহ্রাসমান জের পদ্ধতি, এটাকে বলছে রক্ষণশীলতা নীতি। কে বলছে? রক্ষণশীলতা। এটা বলছে রক্ষণশীলতার নীতি। হ্যাঁ এটা বলছে রক্ষণশীলতার নীতি, এটা খেয়াল করবা, এটা মনে রাখবা। এটা বলছে রক্ষণশীলতার নীতি, এটাকে বলছে রক্ষণশীলতা নীতি বলছে। আর এইটাকে বলছে প্রতি বছর অবচয় ধার্যের একই পদ্ধতি অনুসরণ করতে হবে। এইটা বলছে হচ্ছে সামঞ্জস্যতার নীতি। এটা বলছে কি? সামঞ্জস্যতার নীতি। এটাকে বলছে সামঞ্জস্যতার নীতি। সামঞ্জস্যতা, হ্যাঁ এটা বলছে সামঞ্জস্যতার নীতি, দুঃখিত, সামঞ্জস্যতার নীতি। অথবা আরেকটা নাম হচ্ছে ধারাবাহিকতার নীতি, সামঞ্জস্য নীতি বা ধারাবাহিকতার নীতি। এখানে আরেকটা নীতি সম্পৃক্ত আছে, সেই নীতিটা হচ্ছে 5 নম্বর একটা নীতি সম্পৃক্ত আছে, সেটাও আমি একটু বলবো, সেটা একটু খেয়াল করো। 5 নম্বর নীতিটা হচ্ছে যে অবচয় সংক্রান্ত গণনা ফুটনোটে প্রদর্শন। হ্যাঁ ফুটনোটে প্রদর্শন। এটা বলো, অবচয় সংক্রান্ত গণনা ফুটনোটে প্রদর্শন করতে হবে। এটা হিসাব বিজ্ঞানের কোন নীতি বলছে? অবচয় সংক্রান্ত গণনা ফুটনোটে প্রদর্শন করতে হবে, এটাকে বলছে। এটা অবচয় সংক্রান্ত গণনা ফুটনোটে প্রদর্শন করা লাগবে, এটাকে বলছে। রাইট এইটা প্রতি বছর অবচয় সংক্রান্ত গণনা ফুটনোটের প্রদর্শন। এটা একটু বুদ্ধিমান হলে তুমি এটা সঠিক উত্তর দেওয়ার কথা, কারণ এখানে একটা বিষয় আছে ফুটনোট, তাই না স্যার? ফুটনোট তো তোমরা তো জানো যে ফুটনোটের কথা বলা মানেই আসলে কাকে বলে? পূর্ণ প্রকাশের নীতি। কার নীতি? পূর্ণ প্রকাশের নীতি। ফুটনোট বলার মানে হচ্ছে পূর্ণ প্রকাশের নীতি। তাহলে এখানে কিন্তু 5টা নীতি পড়ে গেলাম আমরা, 5টা খুবই গুরুত্বপূর্ণ 5টা নীতি বললাম আমরা। অবচয় ধার্য করা হয় চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী, অবচয় লিপিবদ্ধ করা হয় মিলকরণ নীতি অনুযায়ী বা ব্যয় স্বীকৃতি নীতি অনুযায়ী। মিলকরণ নীতি বা ব্যয় স্বীকৃতি নীতি, মিলকরণ নীতি বা ব্যয় স্বীকৃতির নীতি, মিলকরণ নীতি বা ব্যয় স্বীকৃতির নীতি। তাহলে এটাকে বলা হচ্ছে অবচয় লিপিবদ্ধ করা। অবচয় ধার্যের ক্ষেত্রে ক্রমহ্রাসমান জের পদ্ধতি অবচয় ধার্য হবে, এটা বলছে রক্ষণশীলতার নীতি। অবচয় ধার্যের ক্ষেত্রে প্রতি বছর একই রীতি বা পদ্ধতি অনুসরণ করতে হবে, সেটা বলছে হচ্ছে ধারাবাহিকতা বা সামঞ্জস্যতার নীতি। আর অবচয় সংক্রান্ত গণনা ফুটনোট প্রদর্শন করতে হবে, এটা বলছে পূর্ণ প্রকাশের নীতি। তাহলে এগুলো ক্লিয়ার হয়েছে কিনা? ফুটনোটের কথা বলা মানেই হচ্ছে পূর্ণ প্রকাশ, আর হচ্ছে একই পদ্ধতির কথা বলা মানে হচ্ছে
ধারাবাহিকতা, এগুলো মুখস্থ করার কিছু না, একই পদ্ধতি, বারবার একই পদ্ধতি, তার মানে তোমার ধারাবাহিক আছে। আর আমরা তো জানি রক্ষণশীলতার নীতি বলছে এমন নীতি বা পদ্ধতি অনুসরণ করো না যার ফলে তোমার ব্যয় সম্পদ বেশি দেখাবে। তো তোমার কি দেখাইতে হবে? কম দেখাইতে হবে। এই জন্য কি করতে হবে? এই পদ্ধতি অনুসরণ করলে ব্যয় বেশি দেখায়, লাভ কম দেখায়, এই আর কি বিষয়টা। তো এই পর্যন্ত কি ক্লিয়ার? এই নীতিগুলো কি ক্লিয়ার হয়েছে কিনা একটু দ্রুত কমেন্ট করতে হবে, ক্লিয়ার কিনা। 86 এখন পর্যন্ত 86টা শেয়ার হয়েছে। তোমরা চাইলে কিন্তু এটা খুব দ্রুত 100 ক্রস করতে পারে। হ্যাঁ, যারা এখনো পরে জয়েন করছো, তারা শেয়ার করো নাই, তারা দ্রুত শেয়ার করে দাও। আগে হচ্ছে আমাদের থিওরিগুলো ক্লিয়ার করতে হবে, কারণ থিওরিগুলো আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ম্যাথের চেয়ে যেহেতু জিএসটিতে 35 মার্কের এমসিকিউ হবে, তাহলে সেখানে থিওরি কিন্তু অবশ্যই ম্যাথের তুলনায় একটু বেশিই থাকবে। ওকে, তো আমি কয়েকটা এখন পর্যন্ত যা পড়াইলাম এটার উপরে কয়েকটা এমসিকিউ দিচ্ছি, দেখি তোমরা কারা অ্যান্সার করতে পারো। ভালো করে দেখে তারপর অ্যান্সার করবা। নিচের কোনটির উপর লিখব উপর অবচয় ধার্য করা হয় না। নিচের কোনটির উপর অবচয় ধার্য করা হয় না? ক, আসবাবপত্র, খ, মেশিন, গ, ভূমি, ঘ ধরো হচ্ছে দালান। দেখি এটার অ্যান্সার কারা করতে পারে। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, দেখি এটার অ্যান্সার করা সম্ভব হয় কিনা। এটার অ্যান্সারটা কারা করতে পারবা দেখা যাক। হ্যাঁ, একটু দ্রুত অ্যান্সার করতে হবে। যারা পরে আসতো শেয়ার করো নাই, শেয়ারটা করে দিবা। একটু দ্রুত অ্যান্সার করবা, একটু দ্রুত অ্যান্সার করবা। খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, সবাই অ্যান্সার করবা। সবার অ্যান্সার করতে হবে, সবার। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ, বাট কনসেপচুয়াল তো অনেক বেশি মানে হচ্ছে ইম্পর্টেন্ট। সবাই একটু কমেন্ট করবা, তাহলে আমার বুঝতে সুবিধা হয় সবাই বুঝতেছো কিনা। তাহলে এটার অ্যান্সার বাকিরা যারা কমেন্ট করো না তারা কি আসলে বুঝতে পারো না কিনা, এটা তো আমার মানে আসলে বুঝতে পারি না। তোমরা কমেন্ট করলে আমার জন্য এটা মানে ইজি হয় বোঝাটা। ভেরি গুড, মোটামুটি সবাই সঠিক উত্তর করছো। এটা আশা করি তোমাদের মনে থাকবে। হ্যাঁ, এটা হচ্ছে অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা হবে ভূমি। কারণ ভূমি হচ্ছে যার যোগান সীমিত, যার যোগান কি? যোগান সীমিত। ভূমির যোগান সীমিত, অর্থাৎ পৃথিবীতে ভূমির যোগান সীমিত। ভূমিকে বলা হয় অক্ষয়। ভূমিকে কি বলা হয়? অক্ষয়। অর্থাৎ পৃথিবীতে যা ছিল ভূমি তাই থাকবে, এর পরিমাণ বাড়বেও না, এর পরিমাণ কমবেও না। কথাটা কি ক্লিয়ার? এর পরিমাণ বাড়বেও না, এর পরিমাণ কমবেও না। আর এটা মানে কোনো অবিনশ্বর বলা হয়, তার কোনো ক্ষয় নাই। এজন্য ভূমির উপরে কোনোদিন কোনো অবচয় ধার্য করা যাবে না। তাহলে খুবই চমৎকার একটা প্রশ্ন ছিল এবং সবাই পারছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার আসো আমরা আরেকটা জিনিস একটু দেখি। নিচের কোনটির উপর অবচয় ধরা হয়? একই প্রশ্ন মনে হচ্ছে, তাই না? একই প্রশ্ন, বাট ক্লিয়ার মানে হচ্ছে ঠান্ডা মাথায় অ্যান্সার দিতে হবে। চলতি সম্পদ, একটা হচ্ছে ধরো চলতি সম্পদ দিলাম, খ দিলাম হচ্ছে অস্পর্শনীয় সম্পদ,
অস্পর্শনীয় সম্পদ, তারপরে দিলাম ধরো হচ্ছে প্রাকৃতিক সম্পদ, প্রাকৃতিক সম্পদ, তারপরে দিলাম হচ্ছে ধরো কোনোটাই না স্থায়ী সম্পদ। দেখি এটার উত্তর কারা দিতে পারো, এটার উত্তর কারা দিতে পারো, খুব দ্রুত কমেন্ট করবা এটার আনসার কি হবে, দেখা যাক। নিচের কোনটির উপর অবচয় ধরা হয় না, মানে হচ্ছে কনসেপচুয়াল কোশ্চেন, কিন্তু একটু চিন্তা করে ঠান্ডা মাথায় আনসার দিতে হবে। একটু সবাই 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 যারা আছো সবাই আনসার করবা, যারা আছো সবাই আনসার করবা। রাইট, তাহলে এখানে তো দেখো আমরা বলছিলাম স্পর্শনীয় স্থায়ী সম্পদ, তাই না? কারণ অস্পর্শনীয় সম্পদের উপর তো অবলোপন হয়, প্রাকৃতিক সম্পদের উপর হচ্ছে শূন্যীকরণ হয়, আর এখানে স্থায়ী সম্পদটাই আমার পারফেক্ট অ্যান্সার হবে। স্থায়ী সম্পদটাই কি হবে? পারফেক্ট অ্যান্সার হবে। স্থায়ী সম্পত্তিটাই পারফেক্ট অ্যান্সার হবে। একটু দ্রুত আনসার করতে হবে সবাইকে, হ্যাঁ একটু দ্রুত অ্যান্সার করতে হবে সবাইকে, একটু দ্রুত অ্যান্সার করতে হবে। আচ্ছা, তারপরে আমরা আর কয়েকটা এমসিকিউ দেখি, আর কয়েকটা এমসিকিউ দেখি। এটা দেখবো হচ্ছে অবচয় সমন্বয় না করলে, অবচয় সমন্বয় না করলে কোনটি ঘটে? হ্যাঁ, অবচয় সমন্বয় না করলে কোনটি ঘটে? কতে দিলাম ধরো ব্যয় বৃদ্ধি পায়, খতে দিলাম ধরো মালিকানা সত্ত্ব হ্রাস পায়, গতে দিলাম সম্পদ বৃদ্ধি পায়, ঘ নাম্বার দিলাম সবগুলো। দেখি এটার অ্যান্সার কারা দিতে পারো, এটার অ্যান্সার কারা করতে পারো? ফার্স্ট অ্যান্সার করবো, ফার্স্ট যারা এসে এসে চলে যায় তারা কারা? কমেন্ট ফার্স্ট, কমেন্ট ফার্স্ট। সবাই 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 সবার উত্তর দিতে হবে কিন্তু। একটু ফার্স্ট অ্যান্সার করবা সবাই। ভেরি গুড, এখন পর্যন্ত যারা অ্যান্সার দিচ্ছ only C ওকে, সো এখানে এটা হবে অ্যান্সার। যারা এতক্ষণ এটা আনসার করছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। কারণ অবশ্যই সমন্বয় করলে কি হয়? ব্যয় বৃদ্ধি পায়, এর ফলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়। তাহলে উপরে যে বিষয়গুলো দেওয়া আছে এটা হচ্ছে সমন্বয় করলে, এগুলো হচ্ছে সমন্বয় করলে ঘটে, এগুলো সমন্বয় করলে হয়, এগুলো সমন্বয় করলে হয়। তাহলে সমন্বয় না করলে কি হয় সেটা ইম্পর্টেন্ট না? সমন্বয় না করলে কি হয়? সমন্বয় না করলে তার উল্টাটা হয়। আর সমন্বয় করলে তো সম্পদ হ্রাস পায়, সমন্বয় না করলে সম্পদটা বৃদ্ধি পায়। তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর হবে সি। যারা সঠিক উত্তর দিচ্ছ
সি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এবার হচ্ছে আমরা যে প্রশ্নগুলো অনেকবার আসছে পরীক্ষা, আল্লাহ এতবার আসছে এই প্রশ্নগুলো পরীক্ষায়, খুবই গুরুত্বপূর্ণ। নিচের কোনটির জন্য কোনো নগদ অর্থ খরচ হয় না? ক বেতন, খ কমিশন মানে প্রদত্ত কমিশন আর কি, গ যন্ত্রপাতি ক্রয়, ঘ কোনোটাই নয়। এটার আনসার কি হবে? মানে কি বোকা তোমরা, আমি বুঝতে পারছি তোমরা এটার অ্যান্সার দিবা, মানে আমি প্রশ্ন লেখার আগে তোমরা অ্যান্সার দিয়ে ফেলছো। আর আমি এটা ডেফিনেটলি চিন্তা করছি যে তোমরা মনে করতেছো যে এখানে আমি কি করব, অ্যান্সার দিব হচ্ছে অবচয়, কিন্তু অবচয় তো দেয়নি। অনেকে আমি প্রশ্ন লেখার আগে অ্যান্সার দেওয়া শুরু করে দিছে, মানে তারা কনফার্ম আমি অবচয় লিখবো। এত কনফার্ম হও কেমনে তোমরা? এভাবে বাস রেডি থাকে, রাইট, এভাবে বাস রেডি থাকে। আমরা পুরো প্রশ্ন না পড়ে যখন উত্তর করতে যাই তখনই আমাদের এরকম দুই একটা প্রশ্ন ভুল হয়ে যায়। আর 3 তারিখ তো আপনাদের রেজাল্ট হচ্ছে, মানে রবিবার সি ইউনিটের দিন। তো রবিবার দেখা যাক কি হয়। কোয়েশ্চেনের আগে অ্যান্সার দিয়ে ফেলা এটা খুবই ব্যাড হ্যাবিট, এটা পরীক্ষার হলো তোমাকে ভোগাবে। এইগুলো করতে নেই। পুরো প্রশ্ন একবারে 4টা অপশন সহ পুরো প্রশ্ন পড়ার পরেই আমার মনে হয় অ্যান্সার কাটা বুদ্ধিমানের কাজ। আগে উত্তর দিয়ে দিলে আমার প্রশ্ন ভুল হওয়ার সম্ভাবনাই থাকে বেশি। তাহলে এটার অ্যান্সার হবে ডি। আর ডিতে যদি কোনোটাই না দেওয়া থাকতো তাহলে অ্যান্সার দিত কি? তাহলে অ্যান্সার দিতে হচ্ছে তোমার ধরো হচ্ছে অবচয় দিয়ে দিতে, তাই তো? তাহলে আমরা আরেকটা জিনিস পড়বো, অবচয় একটি ড্যাশ বন্টন প্রক্রিয়া। অবচয় একটি ড্যাশ বন্টন প্রক্রিয়া। তাহলে কতে দিলাম ধরো মূল্য বিশ্লেষণ দিলাম, মূল্য বিশ্লেষণ। কত দিলাম মূল্য নির্ধারণ। গতে দিলাম ক্রয় মূল্য বন্টন। গতে দিলাম কোনোটাই নয়। What should be the answer? এই যে এবারও কিন্তু আমি ব্যয় বন্টনটা অপশানে রাখি নাই, ব্যয় বন্টনটা আমি অপশানেই দেই নাই, কিন্তু আমি লেখার আগে তোমরা আনসার করে দিচ্ছ ব্যয় বন্টন। এগুলো বুঝতে পারতেছো কাহিনীটা কি? এটা যারা করতেছো তারা কিন্তু এটা কিন্তু খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার, যে প্রশ্ন দেখেই আনসার করে ফেলতেছো যে কি হবে, এটা এখানে হবে, পরীক্ষার হলো হবে। আমি কিন্তু বুঝতেছি তোমরা এই কাজগুলো করবে, এই জন্য কিন্তু আমি অপশনগুলো অল্টারনেটিভগুলো লেখার চেষ্টা করতেছি। মানে আমি প্রশ্ন লেখার আগেই আনসার বলে দাও। লিজেন্ড তোমরা, লিজেন্ড। শুধু এক্সট্রা অর্ডিনারি না, লিজেন্ড, লিজেন্ড, এক একজন লিজেন্ড। এ পর্যন্ত ডান, এ পর্যন্ত ক্লিয়ার? হ্যাঁ, ব্যয় বন্টন না থাকলে তো ক্রয় মূল্য বন্টন প্রক্রিয়াই হবে আনসার। ব্যয় বন্টন নাই, তার মানে ক্রয় মূল্য বন্টন প্রক্রিয়াটাই হবে আনসার। আচ্ছা, এবার দেখো, এটা দেখে অনেকে লাফাবে। পুঞ্জীভূত অবচয় একটি, পুঞ্জীভূত অবচয় একটি ড্যাশ ক
কন্ট্রা অ্যাসেট, খ প্রতি অ্যাসেট, প্রতি সম্পদ দিলাম, গতে দিলাম বিপরীত সম্পদ, গতে দিলাম সবগুলো। এবার অ্যান্সার কি হবে? এবার নিশ্চয়ই তোমরা আগে অ্যান্সার দিবা না। কয়েকজন বিসিএস কি, হ্যাঁ এই যে এইবারও প্রশ্ন পড়ার আগেই অ্যান্সার, এবারও সেম কাজটাই করতেছো, এবারও প্রশ্ন পড়ার আগে অ্যান্সার দিচ্ছ। অনেকেই ভুল উত্তর দিচ্ছ। বি কেয়ারফুল, কোশ্চেন ভালো করে পড়ে নাও, তারপরে অ্যান্সার করো। কোশ্চেন ভালো করে পড়ো, তারপরে অ্যান্সার করো। এত লাফালাফি করার কিছু নাই। আগে দেখলে আগে অ্যান্সার দিলে কারো তবারক দিব না। তাহলে দেখো, কন্ট্রা যেই কথা, প্রতি এবং বিপরীত, তিনটা কিন্তু একই অর্থ বহন করে। কন্ট্রা, প্রতি, বিপরীত, তার মানে অ্যান্সার হবে কি সবগুলো। অ্যান্সার হবে কি সবগুলো। দেখো এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, যে কনফিউজিং কোশ্চেন কিন্তু তোমরা যেটা করো অতিরিক্ত পণ্ডিত হওয়ার কারণে তোমরা কিন্তু ভুল করার সম্ভাবনাই বেশি থাকবে, ঠিক আছে। তারপরে আমরা আরেকটা প্রশ্ন দেখব, প্রাকৃতিক সম্পদের ব্যয় বন্টন প্রক্রিয়াকে ড্যাশ দিয়ে প্রশ্ন দিলাম, যে প্রক্রিয়াকে আসলে কি বলে। ক অবচয়, খ অবলোপন, গ নিঃশেষ খরচ, ঘ কোনোটাই নয়। দেখে এটার অ্যান্সার কি হবে? এটা কারা বলো, এটার অ্যান্সার কি হবে? কমেন্ট করো। যারা পরে আসছো কিন্তু লাইভটা শেয়ার করো নাই, সবাই শেয়ার করে দিও, লাইভটাও শেয়ার করে দিও। আর এই ক্লাস শেষ হয়ে যাওয়ার পর ইউটিউবে আপলোড করে দেওয়া হবে ইনশাল্লাহ, সবাই ইউটিউব থেকে ক্লাসটা করতে পারবা। হ্যাঁ, একটু ধীরে স্থিরে অ্যান্সার করো, তাড়াহুড়া করার কিছু নাই। আগে গেলে ভুল হবে, পরে গেলে সঠিক হবে। একটু সবাই আনসার করবা। সবাই আনসার করো, সবাই। আগে গেলে বাগে খাবে, সবাই আনসার করতে হবে, একজনের জন্য বাদ না থাকে। তাহলে মোটামুটি যে প্রশ্নগুলো আমাদের পরীক্ষায় আসতে পারে, থিওরিটিক্যাল যেগুলো হট কোশ্চেন, সেগুলো স্যার পড়াই দিলাম। আশা করি এগুলো তোমাদের মানে কাজে লাগবে, অর্থাৎ কনফিউশনগুলো কিন্তু তোমাদের দূর হয়ে যাবে। হ্যাঁ, ওকে। তো আজকে মূলত কোনো ম্যাথ করানোর প্ল্যানিং আমার নাই। আমি সরলরৈখিক পদ্ধতির কিছু কথাবার্তা বলে রাখবো, আগামী ক্লাসে ম্যাথ করাবো। তো এগুলো ছিল এমসিকিউ। এখন আমরা হচ্ছে সরলরৈখিক পদ্ধতি নিয়ে কিছু কথা বলে রাখবো, তারপরে বাকি জিনিসগুলো মানে আগামী ক্লাসে আলোচনা করব। তো আজকে সরলরৈখিক, আমাদের মার্কারের কালির সংকট, সরলরৈখিক,
সরলরৈখিক পদ্ধতির কিন্তু আরও কয়েকটা নাম আছে। কি নাম? সমকিস্তি। এই সমকিস্তি এটার নাম হচ্ছে স্থির কিস্তি। তাহলে তুমি সরলরৈখিক পদ্ধতির কয়টা নাম পাইলা দেখো তো? সরলরৈখিক পদ্ধতির নাম পাইলা কয়টা? সরলরৈখিক পদ্ধতির নাম পাইলা কয়টা? সরলরৈখিক পদ্ধতির নাম কয়টা পাইলা? সরলরৈখিক নাম। তাহলে দেখো, সরলরৈখিক পদ্ধতি, সমকিস্তি পদ্ধতি, স্থির কিস্তি পদ্ধতি। তার মানে সরল মানে সরল রেখার মতো চলতে থাকবে, সম মানে সমান, স্থির মানে এটাও তো সমান বোঝায়, একই রকম থাকবে। তাহলে এই পদ্ধতির ব্যাখ্যা বিশ্লেষণ কি বলে আমরা? যে এই পদ্ধতিতে অবচয় ধার্য করলে মনে রাখবো, এই পদ্ধতিতে অবচয় ধার্য করলে প্রতি বছর অবচয় পরিমাণ কি হবে? প্রতি বছর অবচয়ের পরিমাণ সমান হবে। কি হবে? সমান হবে, মানে একই রকম থাকে। এই পদ্ধতিতে প্রতি বছর অবচয় পরিমাণ কি থাকে? সমান হবে বা সমান হয়, অথবা একই রকম থাকে অথবা স্থির থাকে। আরেকটা জিনিস মনে রাখবা, অবচয় ধার্যের যে পদ্ধতিগুলো আছে, আমরা তো 4-5টা পদ্ধতি নাম জানি, সবগুলোর মধ্যে প্রথম বছর সব থেকে কম অবচয় হয় সরলরৈখিক পদ্ধতিতে। প্রথম বছর সব থেকে কম অবচয় হয় কোন পদ্ধতিতে? সরলরৈখিক পদ্ধতিতে। দুইটা লাইন খুবই গুরুত্বপূর্ণ। প্রথম বছর সব থেকে কম অবচয় হয় এই পদ্ধতিতে। সবচেয়ে বেশি অবচয় হচ্ছে বর্ষ সংখ্যা সমষ্টি বা ক্রমসঞ্চয়ের পদ্ধতিতে। সব থেকে কম হয় প্রথম বছর কোন পদ্ধতিতে? সরলরৈখিক পদ্ধতিতে সবচেয়ে বেশি কম হয়ে থাকে, এটা একটু মনে রাখবা। এবার হচ্ছে এইখানে বিবেচ্য বিষয়গুলো কি? যে এই পদ্ধতি যখন তুমি মানে হচ্ছে অবচয় ধার্য করবে, তখন তোমার বিবেচ্য বিষয়গুলো কি আসবে? তাহলে বিবেচ্য বিষয়গুলোর মধ্যে তুমি দেখবা এখানে যে জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ভগ্নাবশেষ মূল্য। ভগ্নাবশেষ মূল্য, এই ভগ্নাবশেষ মূল্য আমরা এটার নাম নিঃশেষ মূল্য হিসাবে জানি। তারপরে আমরা এখানে লাগবে হচ্ছে অবচয়যোগ্য মূল্য। এই দুইটা জিনিস এখানে অবশ্যই লাগবে। হ্যাঁ, অবশ্যই দরকার হবে অবচয় ধার্যের ক্ষেত্রে বিবেচ্য বিষয় ভগ্নাবশেষ মূল্য, অবচয়যোগ্য মূল্য। তবে মনে রাখবা বা লিখে রাখতে পারো, ক্রমহ্রাসমান-জের পদ্ধতিতে এইগুলো বিবেচনা করা হয় না, শুধু সরলরৈখিক পদ্ধতিতে বিবেচনা করা হয়। ক্রমহ্রাসমান-জের পদ্ধতিতে আসলে এগুলো তেমন একটা বিবেচনায় আনা হয় না। ক্রমহ্রাসমান-জের পদ্ধতিতে এগুলো বিবেচনায় আনা হয় না। তাহলে এগুলো বিবেচনা আনা হয় কখন? এগুলো বিবেচনা আনা হয় সরলরৈখিক পদ্ধতির সময়, এগুলোকে বিবেচনায় আনা হয়। যারা পরে জয়েন করছো, কমেন্ট মানে হচ্ছে শেয়ার করোনি এখনো, তারা শেয়ারটা করে দিও, প্রোফাইল থেকে শেয়ার করবা নিশ্চয়ই। তাহলে এইগুলো অবস্থা। এবার আমরা হচ্ছে গাণিতিক সূত্র বলে একটু দেখবো যে এই পদ্ধতির সাথে গাণিতিক সূত্রগুলো কি জড়িত আছে। হ্যাঁ, তো এই পদ্ধতিতে অঙ্ক করার জন্য আমরা জানি আমাদের কিছু সিকোয়েন্স মেনটেন করতে হয়। 1 নম্বরে মূলত আমরা অর্জন মূল্য বের করার চেষ্টা করব এখান থেকে। তো অর্জন মূল্য বের করার জন্য বা মোট ব্যয় মানে মেশিন সংক্রান্ত ব্যয় যেটা বলে, তো এটা বের করার একটা ফরম্যাট আমি তোমাদেরকে শিখাইছি, যারা পেইড ব্যাচে বা আমার প্রাইভেট ব্যাচে পড়ছো বা ইউসিতে পড়ছো। সেটা হচ্ছে যে ক্রয় মূল্যের সাথে ক্রয় সংক্রান্ত খরচটা কি করতে হবে? ক্রয় সংক্রান্ত খরচ যোগ করে দিতে হবে। হ্যাঁ, ক্রয় সংক্রান্ত খরচ যোগ করে দিতে হবে। ক্রয়ের সাথে ক্রয় সংক্রান্ত খরচ যদি আমরা যোগ করে দিই, তাহলে আমরা যা পাই যাচ্ছি তার নামই হচ্ছে কি? অর্জন মূল্য। ঠিক আছে। দ্বিতীয় পয়েন্টটা আমরা বের করবো হচ্ছে অবচয়যোগ্য মূল্য। কি বের করব? অবচয়যোগ্য মূল্য বের করব। তো এই অবচয়যোগ্য মূল্য বের করার জন্য আমাদের কি করতে হবে? অবচয়যোগ্য মূল্য বের করার সূত্র হচ্ছে অর্জন মূল্য থেকে আমাদেরকে ভগ্নাবশেষ মূল্যটা বাদ দিয়ে দিতে হবে। অর্জন মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্যটা বাদ দিতে হবে। তো ভগ্নাবশেষ মূল্য না দিয়ে এখানে নিঃশেষ মূল্য কিন্তু দিতে পারে, খেয়াল রাখবা। নিঃশেষ মূল্য দিতে পারে, চাইলে অবলিক দিয়ে লিখে রাখতে পারো নিঃশেষ মূল্য। তারপরে 3 নাম্বার হচ্ছে যখন তুমি অবচয়যোগ্য, দেখো একটা জিনিস কি, ভগ্নাবশেষ মূল্যটার উপর কেন অবচয় ধার্য করা হয় না? আমি কিন্তু এটা বাদ দিয়ে দিচ্ছি, অর্থাৎ আমি যে টাকার উপর অবচয় ধরবো সেই টাকা থেকে ভগ্নাবশেষ মূল্যটা বাদ দিয়ে দিচ্ছি। কারণ যখন ওই সম্পত্তির আনুমানিক আয়ুষ্কাল শেষ হবে, তখন এই সম্পত্তিটা বিক্রি করে তুমি ওই টাকাটা পেয়ে যাবা। তার মানে এই টাকাটা কিন্তু তোমার মানে নষ্ট হয়ে যাচ্ছে না, ক্ষয় হয়ে যাচ্ছে না, বা কোথাও চলে যাচ্ছে না। এই টাকাটা তোমার কাছে থেকে যাবে এবং এটা তুমি পাইবা, নিশ্চিত পাইবা। এই জন্য এটার উপর অবচয় ধার্য করা হয় না। এটা কি করতে হয়? অবচয় ধার্যের আগে এই টাকাটা বাদ দিয়ে হিসাব করতে হয়। এই জন্য আমরা মূলত অর্জন মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্যটা বাদ দিয়ে দিই। আমরা এবার দেখবো হচ্ছে অবচয়ের হার নির্ণয়ের একটা সূত্র। অবচয়ের হার
তো অবশ্যই একটা জিনিস মনে রাখার ব্যাপার যে সরলরৈখিক পদ্ধতিতে কিন্তু অবচয়ের হার দিয়ে অঙ্ক করাটা বাধ্যতামূলক না। আমরা অবচয় হার দিয়ে অঙ্ক করতে পারি, আমরা আয়ুষ্কাল দিয়ে অঙ্ক করতে পারি। তবে অবচয় হার দিয়ে সূত্রটা কি? অবচয় হার বের করার সূত্র হচ্ছে 100%কে আমাদের কি দ্বারা ভাগ করতে হবে? আয়ুষ্কাল দ্বারা ভাগ করতে হবে। 100%কে কি দ্বারা ভাগ করতে হবে? আয়ুষ্কাল দ্বারা ভাগ করতে হবে। 100%কে আয়ুষ্কাল দ্বারা ভাগ করলে আমরা কি হবে? অ্যান্সারটা পেয়ে যাব। 4 নাম্বার পয়েন্ট সর্বশেষ এবং সবথেকে গুরুত্বপূর্ণ। এবার হচ্ছে আমরা বার্ষিক অবচয় বের করব। বার্ষিক অবচয়। তো এই বার্ষিক অবচয় ধার্যের ক্ষেত্রে আমরা দুইটা ফর্মুলা পাই মূলত। একটা হচ্ছে অবচয় হার দিয়ে করতে পারি, আয়ুষ্কাল দিয়ে করতে পারি। যদি তুমি অবচয় হার দিয়ে করো বা আয়ুষ্কাল দিয়ে করো, আগে লিখে নেই, তাহলে ধরো অবচয় যোগ্য মূল্য, এই অবচয় যোগ্য মূল্যকে তোমাকে কি করতে হবে? আয়ুষ্কাল দ্বারা ভাগ করতে হবে। আয়ুষ্কাল দ্বারা ভাগ করতে হবে। যদি তুমি আয়ুষ্কাল দিয়ে করো তাহলে অবচয়যোগ্য মূল্যকে কি করতে হবে? আয়ুষ্কাল দ্বারা ভাগ করতে হবে। কথা ক্লিয়ার? আর যদি তুমি আয়ুষ্কাল দিয়ে না করে অবচয় হার দিয়ে করতে চাও, অর্থাৎ অঙ্কের মধ্যে সরলরৈখিক পদ্ধতিতে অঙ্ক করতে বলছে কিন্তু অঙ্কের মধ্যে আয়ুষ্কাল না দিয়ে অবচয় হার দিয়ে দিছে, তখন তোমাকে কি করতে হবে? তখন তোমাকে করতে হবে অবচয়যোগ্য মূল্যকে কি করতে হবে? অবচয়ের হার দ্বারা গুণ করতে হবে। অবচয়ের হার দ্বারা গুণ করতে হবে। তাহলে আমরা কি দেখলাম যে সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্যের দুইটা মেথড আছে। একটা হচ্ছে আয়ুষ্কাল দিয়েও করা সম্ভব, অবচয় হার দিয়েও করা সম্ভব। যদি তুমি আয়ুষ্কাল দিয়ে করতে চাও তাহলে অবচয়যোগ্য মূল্যকে আয়ুষ্কাল দ্বারা ডিভাইড করতে হবে, আর যদি অবচয়ের হার দিয়ে করতে চাও তাহলে তোমাকে মাল্টিপ্লাই করতে হবে। এখন এই সূত্রটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ কি? এই সূত্র দিয়ে আমরা মাঝে মাঝে আয়ুষ্কাল বের করব, অথবা মাঝে মাঝে আমরা হচ্ছে ভগ্নাংশের মূল্য বের করতে হইতে পারে, মাঝে মাঝে আমাদের অবচয়ের হারও বের করা লাগতে পারে। তাহলে এই অঙ্কটা মানে এই সূত্রটা দিয়ে এই সূত্রটার মধ্যে বসাবো। ধরো এখানে ইনফরমেশন আছে কয়টা? 3টা। 1টা 2টা 3টা। এখন 2টা দিয়ে দিলেও যে কোনো একটা কিন্তু আমি খুব ইজিলি বের করতে পারি, কারণ আর এই গুণ করলে কিন্তু আমাদের নতুন আর একটা ফরম্যাট তৈরি হয়। তাহলে এই যে 4টা সিকোয়েন্স বা ফরম্যাট আমাকে কিন্তু অবশ্যই ভালো করে মনে রাখতে হবে। কোন পদ্ধতিতে অবচয় ধার্য করার জন্য? সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করার জন্য কিন্তু আমাদের এটা মনে রাখতে হবে। আর একটা জিনিস কিন্তু আচ্ছা, যেটা বলতেছিলাম যে এই পদ্ধতি কিন্তু আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ অবচয় চ্যাপ্টারে যত অঙ্ক আসছে তুমি যদি পার্সেন্টেজ করো অলমোস্ট 60 to 70% বা 50% ম্যাথই আসছে হচ্ছে এই পদ্ধতি থেকে। তার মানে এই পদ্ধতিটা কিন্তু আমাদের জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তো একটু কমেন্ট সেকশনে আমাকে একটু জানাও যে এই পর্যন্ত তোমাদের আসলে বিষয়টা ক্লিয়ার হয়েছে কিনা। একটু দ্রুত কমেন্ট করে জানাও যে এখন পর্যন্ত যা পড়াইছি শুরু থেকে সব কিছু ক্লিয়ার আছে কিনা, সব কিছু ঠিকঠাক আছে কিনা। একটু ফার্স্ট কমেন্ট করবা, ফার্স্ট। স্টুডেন্ট মানে অনেকে চলে যাচ্ছে, কারণ কি? তারা কি সবাইকে এই চ্যাপ্টারের অঙ্ক পারে কিনা? সবাইকে খুব ভালো পারে? পদ্মা সেতুর উদ্বোধনের পর প্রথম লাইভ ক্লাস, এখন থেকে রেগুলার লাইভ ক্লাস হবে ইনশাল্লাহ। ক্লিয়ার? মার্কারের কালিও মোটামুটি শেষ, লেখা তোমরা লেখলে বুঝতে পারবে না। তো আমি বলছি যে আজকে ম্যাথ করাবো না, আজকে বেসিকটা পড়ালাম, কালকে ইনশাল্লাহ ম্যাথ আলোচনা করবো, ঠিক আছে? কালকে সেম টাইমে ক্লাস হবে, যদি কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট না হয়, মানে যদি কোনো কারণে মানে আটকে না যায়, ইনশাল্লাহ আগামীকালকেও তোমাদের লাইভ ক্লাস হবে। যেহেতু পরপর 2টা ক্লাস আমি নিতে পারিনি, এই জন্য আগামীকালকেও ইনশাল্লাহ ক্লাস হবে। তো ওই দিনকে আমরা সরলরৈখিক পদ্ধতিটা কভার করবো। তাহলে আমাদের আরেকটা ক্লাস বেশি নিতে হবে এখানে কমার্স পাঞ্জারের জন্য। আগামী ক্লাসে শুধু সরলরৈখিক পদ্ধতিটা আমরা হচ্ছে কভার করবো। আর যার যার বই থেকে আজকে কি করে ফেলো, শীট থেকে বই থেকে শুধু অবচয়ের যে থিওরিগুলো আছে ম্যাথ করো না, আমি যেভাবে বলি সেভাবে আগানোর চেষ্টা করো। শুধু থিওরিগুলো পড়ে ফেলো, অর্থাৎ যতগুলো থিওরির এমসিকিউ হয়েছে এগুলা খুব সুন্দর করে পড়ে ফেলো। দরকার হয় এগুলা শর্ট কোশ্চেনের মতো খাতার মধ্যে লিখে ফেলো, শর্ট কোশ্চেনের মধ্যে খাতার মধ্যে লিখে ফেলো, যে এটা লিখে অ্যান্সারটা লিখে রাখো, এটা লিখে অ্যান্সারটা লিখে রাখো। এরকম সর্বোচ্চ 20 থেকে 30টা কোশ্চেন হবে, আর একই প্রশ্ন বহুবার রিপিট হয়েছে, ঠিক আছে? তো থিওরিগুলো কিন্তু তোমার জন্য সব বরাবরের মধ্যেই সব থেকে গুরুত্বপূর্ণ। আর যারা ক্লাসটা করছো, যেহেতু অনেকদিন পরে আমাদের গ্রুপে ক্লাস শুরু হয়েছে, তো সুতরাং তোমরা ক্লাস যারা করছো
তারা সবাই কি করবা, একটু নোটটা শেয়ার করবা আগের মতো করে সবার থেকে, মানে সবার কাছে আমার এটা চাওয়া নোট। আরেকটা জিনিস কি করবা, নোটের মধ্যে তোমার নাম লিখে দিও। হ্যাঁ, নোটটা যখন করছো তুমি হচ্ছে নোটের মধ্যে তোমার নাম লিখে দিও এবং পাশেও লিখে দিও লেকচারার ফাহিম স্যার। আবার এক কাজ করো না, আবার কি করো না, অনেকে আবার এটা করতে পারো, তোমরা তো গ্রুপটারে মোটামুটি একটা বিনোদনের একটা ব্যাপার বানাই ফেলছো। তো দেখা যাচ্ছে যে নাম লিখতে ফেলছো, ধরে হচ্ছে নাম লিখতে গিয়ে দেখা গেছে যে এক পাশে লিখছো তোমার নাম আর এক পাশে লিখছো প্লাস দিয়ে আমার নাম। এরকমটা করার কোনো দরকার নাই। হ্যাঁ, তুমি হচ্ছে তোমার নাম লেখো আর হচ্ছে পাশাপাশি আমার নাম লেখো, লিখে জাস্ট যে মানে এটা যার কাছে যায়, কারণ অনেকেই তো পেড ব্যাচে ক্লাস করে না, এই আজকে তো ফ্রি ক্লাসে নিচ্ছে, অনেকে নোটটা পাবে, নোটটা পেয়েও সে ইন্সপায়ার্ড হবে। আর পেড ব্যাচের ক্লাস তো এটা পেড ব্যাচের ক্লাসও চলতেছে, সুতরাং যারা পেড ব্যাচে পড়তে আগ্রহী এখনও ভর্তি হওয়া যাবে। গতকালকে একজন এডমিট হয়েছে, তো যারা পেড ব্যাচের পড়তে আগ্রহী পেড ব্যাচের কালকে পর্যন্ত, অর্থাৎ কালকে 29 তারিখ, কালকেও যদি কেউ ভর্তি হয় তাহলে 1020 টাকা ভর্তি নেওয়া হবে, কালকের পরে আবার 1530 টাকা। তো কালকে পর্যন্ত যারা ভর্তি হবে 1020 টাকা ভর্তি হতে পারবে। তো যারা ভর্তি হবে বা তোমাদের পরিচয় থেকে ইন্টারেস্টেড হলে তাদেরকে জানাই দিবে যে কালকে পর্যন্ত ভর্তি হলে 1020 টাকা ভর্তি হওয়া যাবে, জিএসটির যে কোর্সটা চলতেছে। আর ক্লাসটা আমরা ইসে দিয়ে দিব, কি বলে, ইউটিউব চ্যানেলে দিয়ে দিব ইনশাল্লাহ। যারা ইউটিউবটা সাবস্ক্রাইব করো না তারা ইউটিউবটাতেও সাবস্ক্রাইব করো। আর গ্রুপে এত বেশি বিনোদন নেওয়ার দরকার নাই, যেহেতু এটা একটা এডুকেশনাল গ্রুপ, আমরা আমাদের মজা বা আমাদের এন্টারটেনমেন্ট আমরা একটা লিমিটেশনের মধ্যে রাখবো। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই থাকলো। সবার জন্য শুভকামনা। আর অবশ্যই শনিবার কিন্তু পরীক্ষা হচ্ছে, পরীক্ষার জন্য প্রিপেয়ার থেকো, ম্যানেজমেন্ট এক্সাম 3, তারপরে খুব দ্রুতই আমরা অ্যাকাউন্টিংয়ের উপর পরীক্ষা নিব। ঠিক আছে, তো আজকের ক্লাস এই পর্যন্ত থাকুক। সবাইকে অসংখ্য ধন্যবাদ। অ্যাকাউন্টিংয়ের পক্ষে অ্যাকাউন্টিং এর সাথে থাকবা, আশা করি আমরা আরো ভালো কিছু করবো ইনশাআল্লাহ। আর 3 তারিখের জন্য সবার জন্য শুভকামনা। আল্লাহ সবার মনের আশা পূরণ করুক। খোদা হাফেজ।